এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একসাথে এতগুলো মানুষকে শ্যুট করাটাও কোনো সহজ বিষয় না। বিষয়টা কিছুতেই মাথায় নিতে পারছে না নিলয়। বিশেষ করে সিক্রেট তথ্য ফাঁস হলো কি করে। তুষারকে দেখে নিজের অস্থিরতাকে গুছিয়ে ফেলল নিলয়। পুনরায় মুখে হাবাগোবা ভাবটা ফিরিয়ে এনে হাস্যজল মুখেই তুষারের দিকে তাকায়। তুষার ঘুমু ঘুমু চোখে চোখ কসলাতে কসলাতেই বলে, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? নিলয় ঠিক আগের মতোই তার হাবাগোবা চেহারায় বলে, আসলে ঘুম আসছিল না। আর জানিস, একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই আর জোর করে ও ঘুমাতে পারছিলাম না দেখে এখানে এসে দাঁড়িয়ে আছি। তুষার আর কিছু না ভেবেই বলে, খারাপ স্বপ্ন তো কত মানুষই দেখে, তাই বলে কি এভাবে সারা রাত দাঁড়িয়ে থাকবি নাকি? চল চল ঘুমাতে চল। নিলয় বেশি কিছু বলল না। তুষারের সাথে ভেতরে এসে নিজের মতো করে চুপচাপ শুয়ে পড়ল। ঘুমের অভিনয় করলেও ঘুম আসছে না তার, কারণ এত বড় একটা ঘটনা কিছুতেই উড়িয়ে দেওয়ার মতো না। নির্জন ভাই নিশ্চয়ই ফোন দিবে খবর পাওয়া মাত্রই। ঘটনাটা রাত 9টার দিকে ঘটায়। রাতের মাঝে ফেসবুক ইউটিউব ঝড় শুরু হয়ে গেছে। এই জেলায় এতটা লাশ পাওয়া গেছে, ওই জেলায় অতটা লাশ পাওয়া গেছে, সবগুলোর মাথায় শ্যুট করা হয়েছে, তবে কে করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষ করে ফেসবুক ইউটিউবে কিছু ভিডিও ক্রিয়েটররা তা টেনে টুনে আরো বড় আকারে তৈরি করে ফেলেছে। ওইদিকে ভোর হতে বাসায় প্রবেশ করে রয়েছে। তারা তো বুদ্ধির মাঝে এই জিনিসটা ছিল সবচেয়ে বড় বোকামি, যে কয়দিন আগে রুশান বাড়ি থেকে বেরিয়েছে আর রাতে এতগুলো মানুষ খুন হওয়ার পরদিনই সকালে এসে বাসায়। বিষয়টা মোটেও নিলয়ের দৃষ্টি এড়ানোর মতো না, কারণ রুশান নিজেও নিলয়ের পরিচয় জানে না, আর নিলয়ও জানে না রুশানের পরিচয়। নির্জন তখন সুইমিং পুলের পাশে রিল্যাক্স মুডে ছিল। পাশ থেকে একজন লোক এসে খবর দেয় এতগুলো মানুষের মৃত্যুর খবর, তাও সবগুলোই ছিল প্রশিক্ষণ সম্পূর্ণ গ্যাং লিডার। খবর শুনে উত্তেজনা তৈরি হয়নি নির্জনের মাঝে। রিল্যাক্স মুডেই চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। চারপাশটায় ভয়ঙ্কর নিস্তব্ধতা ভেদ করে নির্জনভাবে শান্ত গলায় বলে ওঠে, নিলয়কে খবর দাও আর ইমিডিয়েটলি এখানে আসতে বলো। পাশের লোকটা ভদ্রতা নিয়ে বলে, জি স্যার। একে একে মৃত্যুর সংখ্যা বের হলো 143 জন, যার মাঝে 47 জনের নাম পুরনো ক্রাইম রেকর্ডে খুঁজে পাওয়া যায়। এক রাতে দেশের বিভিন্ন জায়গায় একসাথে 47 জন মাফিয়াকে শ্যুট করা হয়েছে। জানা যায় এদের মাঝে সকলে বড় বড় ক্রাইমের সাথে জড়িত ছিল। তবে কে বা কারা এতগুলো মানুষকে একই টাইমে শ্যুট করেছে সেই ব্যাপারগুলো এখনো কিছুই জানা যায়নি। টিভিতে সংবাদ বেশি আসতে একটু মুচকি আসে রুহান। রাজ 2 কাপ চা নিয়ে পাশে এসে বসে রুশানের দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, ভাই আমার মাথায় ধরছে না, একই টাইমে এতগুলো মানুষকে একসাথে শ্যুট করাটা কিভাবে পসিবল, তাও এক জায়গায় না, দেশের বিভিন্ন জায়গায়। চায়ের কাপে চুমুক দিয়ে রোশান একটা হাসি দিয়ে বলে, পসিবল হয়েছে বলেই তো টিভিতে নিউজ এসেছে, তাই না? বিনিময়ে কিছু বলল না রাজ। একটু রহস্যজনক হাসি দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে টিভির দিকে তাকায়। এরই মাঝে নিবিড় আর তুষার এসে জয়েন হলো তাদের মাঝে। নিবিড় চায়ের কাপে চুমুক দিয়ে বলে, গতকাল থেকে ফেসবুকে ঢুকতেই পারছি না এসব নিউজের কারণে। সবার একটাই দাবি, খুনিদের বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। থেকে তুষার বলে, মানুষ না বুঝিয়ে একটা নিউজ পেলে ওটা নিয়ে লাফাতে থাকে, নিউজের সত্যতা যাচাই করেও না। আর এখন তো আবার সকল মানুষ পোল্টি খেলো যখন জানতে পারলো যে যারা মারা গেল তারা প্রত্যেকেই স্মাগলিংয়ের সাথে জড়িয়ে আছে, আর প্রত্যেকের নামেই বড় বড় ক্রিমিনাল রেকর্ড আছে। গতকাল রাতেও খুনির বিচার চাই বলা লোকগুলো এখন সবাই চুপ। নিবিড় মুখে হাসির রেখা টেনে বলে, আমরা এমনই, ভালো খারাপ না ভেবেই মিডিয়া যা বলে তা নিয়েই লাফাই। আর মিডিয়াও এখন ভালো খারাপ না ভেবে যা তা নিউজে ছাপায়। আগে মানুষ মিথ্যা বলতো আর মিডিয়া সত্য খুঁজে বেড়াতো, আর এখন মিডিয়ার কথায় জনগণ সত্য খুঁজে পায় না। রাজ ও রুশান দুজনেই চুপচাপ বসে আছে।
আর নিবিড় ও তুষারের নিজেদের মাঝে আলোচনা করতে ব্যস্ত। আর নিলয় তো অনেক আগে বেরিয়ে গেল নির্জনের ফোন পাওয়া মাত্র। একটা গাড়ি এসে থামে নিলয়ের সামনে, ওটাতে উঠে আবার কিছুটা দূরে নেমে গেল। এরপর ওইখান থেকে আরেকটা গাড়ি এসে নিয়ে যায় তাকে। এভাবে কয়েকটা গাড়ি চেঞ্জ করে নিজের গন্তব্যে পৌঁছালো সে। বিশাল একটা বাড়ি, নির্জন থাকে এইখানে, চারপাশে সিকিউরিটির গার্ডে ঘেরা। এটা নির্জনের নির্দিষ্ট বাড়ি না, এমন একাধিক বাড়ি আছে বিভিন্ন জায়গায়। এক এক সময় এক এক বাড়িতে রিল্যাক্স করে, বেশিরভাগই থাকে দেশের বাইরে, আর ফ্যামিলি থাকে অন্য জায়গায়। ফ্যামিলিকে তেমন একটা সময় দেয় না বললেই চলে। তার বিজনেস, টাকা আর একাধিক নারীর প্রতি আসক্তিটা একটু বেশি। নিলয় সোজা গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। কোনো গার্ডের কাছে জবাবদিহিতা করতে হয়নি তাকে, কারণ নির্জনের কাছে নিলয় প্রায় আসে বলে সকলেই পরিচিত মুখ সে। বাড়ির ভেতরে সুইমিং পুলটার কাছে অর্ধ উলঙ্গ কয়েকটা মেয়েকে নিয়ে বসে আছে নির্জন। নিলয় কোনো সংকোচ ছাড়াই গিয়ে তার পাশে বসে। নির্জন ইশারা করলে মেয়েগুলো বাকিরা সরে যায় সেখান থেকে। বলেছিলে সব প্ল্যান মাফিক হচ্ছে, তাহলে এমনটা হওয়ার কারণ কি? খুবই শান্তভাবে প্রশ্ন করে নির্জন। নিলয় নিচের দিকে চেয়ে বলে, নির্জন বিষয়টা হয়তো আমাদের মাঝ থেকে আগেই কেউ বাইরে প্রকাশ করেছিল, না হলে এমনটা হওয়ার কথা না। আসলে খুব শান্তভাবেই কথা বলে, এখনো নিলয়ের দিকে সে শান্তভাবেই বলে, তোমার প্রতি আমার কনফিডেন্স ভালো বলেই এই বিষয়ে কোনো জবাবদিহি চাইবো না আমি, কারণ লাইফে ফার্স্ট কোনো কাজ ধরা খেয়েছো তুমি, যেটা একদমই অবিশ্বাস্য। তবে জবাবদিহি চাইবো এটা নিয়ে যে বিষয়টা কে ফাঁস করেছে তা এখন আমি জানতে পারলাম না কেন, অথবা তাকে মেরে ফেলা হয়নি কেন। নিলয় খুব শান্তভাবে বলে, নিলয় তাড়াতাড়ি হয়ে যাবে তা। গুড। আর তোমার টিমে 47টা মেন টারফার চলে গেল, তোমার কি মনে হয় না দলকে আরো সাজিয়ে নিতে হবে? একটু হেসে বলে, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। তোমার প্রতি কনফিডেন্স আছে বলেই আমি নিশ্চিন্তে আছি। তবে এখন থেকে সাবধানে কাজ করবে আর চোখ কান খোলা রাখবে। নিলয় উঠে দাঁড়ানো বিদায় নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে। পরিস্থিতি কিভাবে হাতে আনতে হয় সেটা খুব ভালো করে জানা আছে তার। বিপদ ডালে ডালে চললে সে চলে পাতায় পাতায়। ঘরের খবর বাইরে কিভাবে গেল, আর কেই বা এসব করলো, কে তার এতগুলো টিমকে মেম্বারকে মেরেছে, কে তার এতগুলো টিম মেম্বারকে মেরেছে বের করতে হয়তো খুব একটু সময় লাগবে না তার। হায়াত ফুরিয়ে এসেছে ওদের, না হলে যে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না সে। কখনো কাউকে একপাক্ষিক ভালোবেসেছেন? বেশি দেখুন, ভালোবাসা কত সুন্দর, যে ভালোবাসা হবে নির্ভেজাল নিঃস্বার্থ। তবে একটা স্বার্থ থাকলে মন্দ হয় না, যেই স্বার্থে থাকবে প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়ার লক্ষ্য। ভালোবাসাটা একাধিক না, একজনের প্রতি হলেই উপলব্ধি করা যায় অনুভূতিকে। মন আকাশে রঙিন প্রজাপতির মতো ডানা মেলে উড়বে সেই অনুভূতিগুলো। বিকেলে ছাদের এক পাশে একটা গল্পের বই হাতে বসে আছে নেবে। বইয়ের কথাগুলো সবই তার বিপরীত, তবুও আজ একটা কেমন ভালো লাগা অনুভব হচ্ছে তার মাঝে। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে নিজেকে প্রশ্ন করলে একবার, আমি কি কখনো কাউকে এভাবে ভালোবেসেছি যেই ভালোবাসায় এক মুহূর্তের জন্য মনে হলো যে আমার তাকেই লাগবে? কিন্তু উত্তর এলো না। এমন কাউকে ভালোবাসতে পারেনি সে। তার কাছে ভালোবাসার মানটা ছিল এমন যে একজন ভালো লাগলো, তাকে কোনোভাবে পটিয়ে প্রপোজ করা, এরপর আরেকটা ভালো লাগলো, তাকেও পটিয়ে চ্যাটিং ফোন আলাপে টাইম পাস করা। তার এই উড়নচটি মন কি কখনো একজনের প্রতি স্থির হবে না? বাবরার মাঝে হঠাৎ চোখে পড়ে পাশের ছাদের সেই মেয়েটির দিকে। ছাদের শুকনো কাপড়গুলো নিতে এসেছে মেয়েটা। কাপড়ের আড়াল থেকে মাথা বের করে নিবিড়ের দিকে তাকালো মেয়েটা। হালকা বাতাসে মেয়েটার কপালের থাকা এলোমেলো চুলগুলো উড়ছে কিছুটা। নিবিড়ের চোখে চোখ পড়তে একটু মুচকি হাসলো মেয়েটা, কারণ নিবিড়ের সাথে যতবারই দেখা হয়েছে মেয়েটার ততবারই নিবিড় নিজ থেকে কথা বলতো, আর মাঝে মাঝে অদ্ভুত প্রশংসা করে লজ্জায় ফেলে দিত তাকে। সব মিলিয়ে পরিচয়টা আগের হলেও এই কয়েকদিনে তেমন একটা দেখা হয়নি তাদের।
আর প্রয়োজন ছাড়া তেমন একটা ছাদে আসেনি নিবিড়। মেয়েটা কি বুঝে যেন আজ নিজে থেকেই হাত নাড়িয়ে হাই জানালো। নিবিড় নিজের মাঝে কি যেন ভেবে বই নিয়ে চুপচাপ নিচে চলে গেল। মেয়েটার কথায় কোনো রেসপন্স নেই। নিবিড়ের আচরণে একটু অবাক হলো মেয়েটা। হঠাৎ কি হলো এই ছেলের? সেই বিকেল থেকে তুষার প্রস্তুতি নিতে শুরু করলো পার্টিতে যাওয়ার। আজ প্রথমে কোনো বড় পার্টিতে জয়েন হলো সে। মুরাদরা সহ মোট 6 জন। এর আগে কখনো নাইট ক্লাবে যায়নি তুষার। আজ 500 বা 1000 করে তুলে নিজেদের মাঝে পার্টি করতো তারা। কিন্তু গতকাল মুরাদের প্ল্যানে আজ নাইট ক্লাবে প্রথম যাবে তারা। তুষার প্রথমে অমত করলো ক্লাবে অনেক সুন্দরী মেয়ে আছে। শোনার পর রাজি হয় সেও। সন্ধ্যার পর রেডি হয়ে বেরিয়ে যায় সে। এরই আগে ছোট্টখাটো পার্টি করতেও টাকার চিন্তা করে পিছু হাঁটতো সে। বাট এখন নাইট ক্লাবে যাওয়ার কথা শুনে টাকার চিন্তা করছে না সে। রাজের দেওয়া টাকার মাঝে অর্ধেক খরচ হয়েছিল মায়ের চিকিৎসা বাবদ। বাকি টাকা ব্যাংকে রেখে একটা কার্ড নিয়ে নেয় সে। এখন যখন খুশি জমা রাখবে আর যখন খুশি কার্ড দিয়ে তুলবে। শূন্য হাতে হঠাৎ টাকা আসার পর আঙুল ফুলে কলা গাছের মতো হলো তার অবস্থা। আরোহীকে পড়াশোনায় প্রতি মাসের 1 তারিখে হাতে বেতন পেয়ে যায় রাজ। একটা খামে করে মাস শেষে আজও একটা খাম চলে এলো তার কাছে। কাজের মেয়েটা নাস্তার সাথে খামটা দিয়ে রুম ত্যাগ করলো। আরোহী কলম মুখে নিয়ে কি যেন ভাবছে। আজ একটু চিন্তিত লাগছে তাকে। রাজ তার দিকে তাকিয়ে আজ না ইয়ার চেঞ্জের মার্কশিট দেওয়ার কথা ছিল? বলল। আরোহী চমকে উঠে আমতামতা করে বলে, দিয়েছে তো, অল বিষয়ে পাস, প্রমোশনও হয়েছে। রাজ হাত বাড়িয়ে বলে, মার্কশিটটা দেখি। আরোহী মুখটা মুহূর্তে কালো হয়ে গেল, যেন একটু বিরক্তি ফুটে উঠেছে। বিরক্তি নিয়ে ব্যাগ থেকে মার্কশিটটা বের করে রাজের দিকে এগিয়ে দিল। বাংলা 56, ইংলিশ 62, আইসিটি 53, পদার্থবিজ্ঞান 48, রসায়ন 42, জীববিজ্ঞান 55, উচ্চতর গণিত 39। রাজ মার্কশিটটা দেখে বলে, বাহ, ফ্যান্টাস্টিক, একদম অতুলনীয় নাম্বার। ঠোঁট ফুলিয়ে নিচের দিকে থাকা অবস্থায় আর চোখে বারবার রাজের দিকে তাকাচ্ছে আরোহী, আবার চোখ সরিয়ে নিচ্ছে। এরই মাঝে রাজ কড়া করে একটা ধমক দিলে আরোহী ভয়ার্থ গলায় বলে ওঠে, অল বিষয় পাশ করেছি তো। রাজ এবার রেগে বলে, এটাকে পাশ করা বলে নাকি? এগুলো কোনো নাম্বার? ফাইনালে এমন নাম্বার হলে তো A+ দূরে থাক, 3 পয়েন্টও আসবে না। আরোহী এবার মাথা তুলে বলে, তাতে কি হয়েছে, কোনো মতে একবার পাশ করলেই তো হলো। রাজ শান্তভাবে বলে, এমন পয়েন্ট নিয়ে পাশ করে লাভ কি শুনি? আরোহী এবার একটু হেসে রাজের দিকে তাকায় পিটপিট করে, যেন তার চোখও হেসে উঠেছে। হাস্যজল মুখেই বলে, স্যার বলুন তো, একটা মেয়েকে যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন পড়ালেখার সম্পর্কে তারা কি জিজ্ঞেস করে? রাজ স্বাভাবিকভাবেই বলে, আর কোন ক্লাস পর্যন্ত পড়েছে ওটাই জিজ্ঞেস করো। আরোহী এবার লজিক নিয়ে বলে, এক্স্যাক্টলি, সবাই জিজ্ঞেস করে মেয়ে কোন ক্লাস পর্যন্ত পড়েছে, কেউ জিজ্ঞেস করে না মেয়েটা কি পয়েন্ট পেয়েছে। তাই 2 পয়েন্ট নিয়ে পাশ করলেও সেটা পাস, আর 5 পয়েন্ট নিয়ে পাশ করলেও সেটা পাস। 5 পয়েন্ট হোক আর 2 পয়েন্ট হোক, পাশ করলেই মাথা উঁচু করে বলা যায় যে মেয়ে এত পাশ করেছে। কঠিন লজিক। রাজ এবার বিরক্তি নিয়ে মাথায় হাত দিল। মাথায় রাগ উঠেছে। এই মেয়ে যে কোনো টপিকে বিয়ের টপিক টানবে। পাশ থেকে আরোহী নরম স্বরে বলল, আমি কি কিছু ভুল বলেছি স্যার? রাজ মাথা তুলে বলল, থাপড়ায় গালের সব দাঁত। এটুকু বলেই থেমে গেল রাজ। হঠাৎ ভয়ে নার্ভাস হয়ে গেল আরোহী, আর মাথা নিচু করে বলল, আচ্ছা ঠিক আছে, ফাইনালে অনেক ভালো রেজাল্ট করব। রাজ এবার রাগ নিয়ন্ত্রণ করে বলে, কথাটা যেন মাথায় থাকে। আর ফাইনালে A+ না আসলে তোমার আম্মু বা আব্বুকে ডিরেক্ট বলে দিব যে তোমাকে যেন জীবনেও বিয়ে না দেয়। এখন চুপচাপ বই বের করো। ওইদিকে রাত ঘনিয়ে আসায় নাইট ক্লাবে ফুর্তি শুরু
করে দিল সবাই। গানের তালে তালে মেয়েদের সাথে নেচে বেড়াচ্ছে মুরাদ সহ বাকিরা। তুষার চুপচাপ এক পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে আর ওদের দিকে তাকিয়ে আছে। ক্লাবের মেয়েগুলোর সাথে কিছুতে মিশতে পারছে না সে, লজ্জার সাথে জড়তাও মিশে আছে। কিন্তু ওইদিকে মুরাদ সহ অন্যরা দেখছে একটা মেয়ে নিয়ে কোথাও উদা হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক কথা। কিছুক্ষণ পর একটা মেয়ে তুষারকে নিজে থেকে টেনে নিয়ে গেল ডান্স করতে। তুষারও ডান্স করছে, তার দুনিয়াদারির খবর নেই। ক্লাব থেকে ধীরে ধীরে মানুষ কমতে শুরু করলো। তুষার চারপাশে খুঁজেও মুরাদ ও বাকিদের পেল না। হয়তো চলে গেছে তারা, কিন্তু আমাকে বলে যায়নি কেন? ভাবতে ভাবতে সেখান থেকে হেঁটে কিছুটা সামনে গেল তুষার। বিল কত জিজ্ঞেস করতেই একটা টাস্কি খাইছে। কিছুক্ষণ সময়ের জন্য 55,000 টাকা বিল কিভাবে হয় সেটাই বুঝতে পারছে না সে। তুষার আবার চেক করতে বললে তারা জানায় জন প্রতি 5,000 করে, 6 জনে 30,000। এরই মাঝে বাকি 5 জন 5টা মেয়ে নিয়ে আলাদা সময় কাটিয়েছে। এর জন্য 5,000 করে, আরো 25,000, সব মিলিয়ে মোট 55,000। তুষার অবাক হয়ে বলে, ওদের টাকা আমি কেন দিব? লোকটা হেসে বলে, ওরা আপনার ফ্রেন্ড আর আপনাকে দেখিয়ে ওরা চলে গেছে স্যার। এখন সব টাকা আপনাকেই পরিশোধ করতে হবে, নয়তো এখান থেকে বেরোতে পারবেন না স্যার। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল তুষার। তাকে কিভাবে ফাঁসিয়ে দিল সবাই। কাউকে ফোন করে এখান থেকে বের হবে সেটার উপায় নেই। এমনিতেই ক্লাবে আসছে বলে মান ইজ্জত সব যাবে আজ। নিজের কপালকে থাপড়াতে লাগলো তুষার। যেখানেই পা বাড়ায় সেখানে একটা ফাঁদে পড়েছে। এদিকে রোশান বাসা থেকে বেরিয়ে রওনা দিল তার লুকোনো গন্তব্যে। এখনো সব তথ্য নেওয়া বাকি, অনেক ময়লা জমে আছে যা একটু একটু করে পরিষ্কার করতে হবে। রোশানের গাড়ির পেছনে দূরে আরেকটা গাড়ি ফলো করে চলেছে রোশানকে। হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে চুপচাপ গাড়ির ভেতরে বসে আছে সে। বন্ধুটা এত দিনের হওয়ার সত্ত্বেও রোশান হঠাৎ কোথায় যায় তা বুঝতে পারেনি নিলয়। হয়তো আজ গভীর এক রহস্য বের হবে তার সামনে। সেটা সেই সাথে হয়তো অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু একটা। রোশানের পেছনে পেছনে ফলো করছে নিলয়। রোশান গাড়ি থেকে নেমে মেন রোডে পার হয়ে গলির মতো একটা রোডে ঢুকলো। নিলয় গাড়ি থেকে নেমে হাঁটা ধরলো গলি ধরে রোশানের পেছন পেছন। এলাকাটায় মানুষজন তেমন নেই বললেই চলে, তাই রাতের বেলায় এলাকাটাও খুবই নির্জন। রোশান সন্দেহজনকভাবে কয়েকবার পেছনে তাকালো, কাউকে চোখে পড়লো না তার। পুনরায় সামনের দিকে হাঁটা ধরে নিজের মতন আরো কিছু এগিয়ে যেতে একটা কবরস্থান দেখতে পেল নিলয়। কিন্তু রোশানের হাঁটা এখনো শেষই হচ্ছে না। রোশান এই রাতের বেলায় কবরস্থানে মাছ দিয়ে কোথায় যাচ্ছে বিষয়টা কিছুতেই মাথায় ঢুকছে না তার। তবুও রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে রোশানের পেছন পেছন হাঁটতে থাকে নিলয়। কবরস্থানের মাছ দিয়ে হাঁটার মতো একটা চিকন রাস্তা আছে, আর দুপাশে গাছপালা আর ভাঙা কবর ভেঙে গর্ত হয়ে থাকা খুবই ভয়ানক একটা জায়গা। রোশান বেছে বেছে ভয়ানক জায়গাগুলোই বেছে নিয়েছে যেখানে তেমন একটা মানুষের চলাচল থাকবে না। রোশান এবার দাঁড়িয়ে যায় সোজা হয়ে, আশেপাশের কারো উপস্থিতি বুঝতে পেরে কবরস্থানের কিছু জায়গায় খুঁজতে থাকে কিছু একটা, যেটা তার মাঝে বারবার সন্দেহ তৈরি করছে। কিন্তু রোশান চারপাশে খুঁজেও দ্বিতীয় কারো উপস্থিতি দেখতে পেল না। ওইদিকে একটা ভাঙা কবরে ঢুকে শুয়ে আছে নিলয়। রোশান টর্চ দিয়ে সেই কবরের কাছাকাছি কাউকে খুঁজে না পেয়ে আবারও হাঁটা ধরল নিজের গন্তব্যে। নিলয় কবর থেকে উঠে আবারও পিছু নিল রোশানের। বেশ বড় কবরস্থানটা পেরিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে লতা পাতায় মোড়ানো একটা পুরনো বাড়ি চোখে পড়ে তার। দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতে বেশ কয়েক বছর ধরে কারো বসবাস নেই। রোশান লতা পাতা সরিয়ে চুপচাপ প্রবেশ করলো বাড়িটির ভেতর। নীলয় পেছন পেছন গেল। অনেক বছরের পুরনো বাড়ি হলেও খুবই মজবুত রয়েছে বাড়িটি। দরজা জানলাগুলো খুবই স্ট্রং। বাড়িটি ছিল মূলত একজন ক্রিমিনালের। বাড়িটি দোতলা হলেও মাটির নিচে আরেকটি লুকানো ঘর আছে যেখানে নানান ক্রাইম হতো বেশ কয়েক দশক আগে। এরপর এসব ফাঁস হওয়ার পর ওই লোকটাকেও তার সাথে যারা যারা ছিল সবাইকে বের করে ক্রস ফায়ার, আর এই বাড়িটি সরকারের অধীনে চলে যায়। ক্রাইম হতো বলে এই বাড়িটি আলাদা একটা জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে তেমন একটা মানুষের আনাগোনা নেই। বিশেষ করে বিকেলের পর এই এলাকায় বিশাল কবরস্থানের ভয়ে এই দিকটায় আসে না তেমন কেউ। রোশানের পেছন পেছন লুকিয়ে ভেতরে চলে গেল নিলয়। রোশান তার এক
সহকারীর সাথে কথা বলতে বলতে একটা রুমের ভেতরে প্রবেশ করে। নিলয় ভীমের সাহায্যে লুকিয়ে থেকে এরপর জানালা ঘেঁষে দাঁড়াতে শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে যায়। মুহূর্তে আবার তা উত্তপ্ত হয়ে শরীর বেয়ে ঘাম বের হতে শুরু করে। দেখে কয়েকদিন আগে তার টিমের হারিয়ে যাওয়া লোকটা এখনো বন্দি এইখানে, আর তার সাথে রুশান ও তার কয়েকজন সহকারী। ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে নিলয়ের। ফাইনালি তার অনুমানই সত্যি হলো। এখানে আর দাঁড়িয়ে না থেকে চুপচাপ বাড়িটি থেকে বেরিয়ে আসে নিলয়। ফাইনালি তার বেস্ট ফ্রেন্ডই তার শত্রু হয়ে দাঁড়ালো, যাকে এতদিন সে নিজের ভাইয়ের মতো মনে করেছিল। নিলয় বারবার চোখ বন্ধ করে একটা জিনিসই প্রার্থনা করছে, যে একটু আগে যা দেখেছে যেন সব মিথ্যা হয়। কারণ বেস্ট ফ্রেন্ডকে মারার কথা ভাবতো বুকের ভেতর হার্টবিটটা থুকথুক করতে লাগলো। কতদিন ধরে একই বাড়িতে একই সাথে থেকে একই টেবিলে খাবার খেয়ে হাসি কান্না আনন্দ উল্লাস সব জায়গায় একসাথে থেকে এসব ভাবতে ভাবতে কষ্ট তো হবে। রাতের খাবার শেষ করে রুমে বসে টিউশনির বেতন পাওয়া খামটা খোলে রাজ। প্রতি মাসের মতো আজও 10,000 টাকা আছে খামের ভেতর, তবে সাথে একটা লিখিত সাদা কাগজ। আগ্রহী কাগজটা খোলে রাজ, যেখানে লেখা, সেদিন হঠাৎ ফোন রেখে দিলে, আমি ভেবেছিলাম কোনো বিপদে হয়নি। সেদিন হঠাৎ ফোন রেখে দিলে, আমি ভেবেছিলাম কোনো বিপদ হয়নি তো আবার, কারণ চারপাশে শত্রু উচ্চ পেতে আছে। যাই হোক, তুমি ভালো আছো এটাই অনেক। জানি না কি হয়েছিল, আমার যতটুকু মনে হচ্ছে তুমি হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এই শহরে পা রেখেছ। যাই হোক, চোখ কান খোলা রেখে চলাফেরা করবে। হয়তো শত্রু তোমার আশেপাশেও থাকতে পারে আপনজনের ভেসে। আর একদিন সুযোগ বুঝে সব বলবো আমি। এটা মাত্রই সতর্ক বার্তা। রাজ কাগজটা মুছিয়ে বাইরে ফেলে দেয়। এসব জিনিস সাথে রাখাটাও বিপদ। ঠান্ডা মাথায় কাজ করতে হবে সব। ওই বাসায় যেহেতু ঢুকেছে, সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। বাসা আসার পর থেকে অস্থির হয়ে আছে নিলয়। মাথাটা যেন এক মুহূর্তের জন্য হলেও অচেতন হয়ে আছে। ভালো খারাপ কিছু একটা বুঝতে সক্ষম হচ্ছে না সে। এক পাশে বিজনেস, অন্য পাশে তার আপন মানুষ। কি করা উচিত তার? উত্তর খুঁজতে চুপচাপ বসে আছে এক পাশে। এরই মাঝে কলিং বেল বাজলো। নিবিড় গিয়ে দরজা খুলে দেখে তুষার বাইরে দাঁড়িয়ে আছে, মুখটা ভার। নিবিড় নাক চেপে ধরে বলল, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে তোর মুখ থেকে। ড্রিঙ্ক করে এসেছিস না? তুষার কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এক ধাক্কাতেই তার এতগুলো টাকা খাওয়া। নিবিড় রাগে বলে, তোকে না বলেছি ওসব সাইপাস খেয়ে বাসায় আসবি না? তুষার এবার অসহায় ভাবে বলে, মামা ওরা সবাই মিলে একটা মারা দিচ্ছে আমাকে। নিবিড় হেসে বলে, তুষার তার নতুন কি? তোর তো জন্মই হয়েছে পুটকি মারা খাওয়ার জন্য, আর একটা আছে নিলয়, ওর জন্ম হয়েছে সবাইকে পুটকি মারা দেওয়ার জন্য। তোরা দুইজন এসব ছাড়া আর কি বা পারবি? তো কি মারাটা খেয়েছিস বল শুনি। এবার একটু ইমোশনাল হয়ে বলে, খপ করে আমার 55,000 টাকা, বাকি যারা গেল তারাও আমার উপর বিল চাপিয়ে উদা হয়ে গেল। নিবিড় একটা হাসি দিয়ে বলে, তৃষ্ণার্থ হতভাগা সাগরে গেলেও সাগর শুকিয়ে যায়। কয়েক ঘন্টায় যে এতগুলো টাকা উড়িয়ে এলি। রেস্টুরেন্টে জব করার সময় এই টাকা তোর 3 মাসের পারিশ্রমিক ছিল। তুষার মাথায় হাত দিয়ে বলে, ভাই আমার প্রচুর মাথা ঝিমাচ্ছে, সামনে থেকে সর। নিবিড় সরে বলে, চুপচাপ রুমে চলে যা, ফরিদ আন্টি যেন না দেখে। প্রায় 11টার দিকে ফিরে এসেছে রোশান। বাইরে থেকে খেয়ে এসেছে বলে রুমে গিয়ে শুয়ে পড়েছে। রাত তখন 3টা। সবাই ঘুমের দেশে। চারপাশটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু, আর মাঝে মাঝে শিয়ালের ডাক, যা সাধারণ একটা মানুষের জন্য হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর পরিবেশ। আর এই পরিবেশে কোনো ভয়ভীতি ছাড়া কবরস্থানে মাছ দিয়ে হেঁটে ওই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে নিলয়। বর বিপরীতে অ্যাটিটিউড নিয়ে 2 হাতে পকেটে রেখে মাথা নিচু করে হাঁটছে খুবই শান্তভাবে। বাড়ির সামনে গিয়ে দেখে বড় একটা তালা ঝুলানো। নতুন যে কেউই এসে বলবে যে এখানে কেউই নেই। নিলয় একটা হাসির রেখা টেনে পকেট থেকে চাবি বের করে নিল। রুশানের ঘুমের সুযোগ নিয়ে, যেটা আসার সময় নিলয় নিয়ে এসেছে। ঘরের ভেতরে ঢুকে নিচে লুকানো গুপ্ত ঘরটা ঢাকনাটাও তালাও খুলেছে। চুপচাপ ভেতরে গিয়ে দেখে ওখানে সবাই ঘুমিয়ে আছে, আর লোকটাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। নীলা চুপচাপ লোকটার কাছে গিয়ে হাত দিয়ে কয়েকবার টোকা দিতেই লোকটা জেগে ওঠে আর
মোমবাতির আলোয় সামনে নিলয়কে দেখে খুশিতে চোখ মুখ ঝলক দিয়ে ওঠে তার। কিছু বলতে যাবে তার আগে নিলয় মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলে তাকে। লোকটা চুপ হয়ে ফিসফিস করে বলে, ভাই আপনাকে এখানে দেখে আমি একটু অবাক হচ্ছি না, কারণ এর চেয়ে বড় বড় বিষয়গুলো আপনার কাছে সামান্য বিষয়। এখন শুধু আমাকে নিয়ে চলুন এখান থেকে, ওরা অনেক অত্যাচার করেছে আমার উপর। নিলয় তার কথার উত্তর না দিয়ে বলে, রোশানের পরিচয় কি? তোমাকেই বা এখানে ধরে এনেছে কেন? সে কি প্রশাসনের কোনো লোক, নাকি আমাদের শত্রুপক্ষের কোনো লোক? আই মিন কোনো মাফিয়া? কোনটা? লোকটা এবার নিলয়ের দিকে তাকিয়ে বলে, কোনো আন্ডারগ্রাউন্ড অফিসার। লোকটার কথায় কোনো চিন্তার ছাপ ভেসে উঠল না নিলয়ের। লোকটার দিকে চেয়ে একটু প্রসারিত হাসি দিল সে। লোকটা ভ্রু যুগল কুচকে নিলয়ের দিকে চেয়ে বলে, ভাই বিষয়টা মোটেও হেসে উড়িয়ে দেওয়ার মতো না। এভাবে চলতে থাকলে সে একে একে আমাদের পুরো টিমই শেষ করে দেবে। নিলয় আবার হাসি থামিয়ে বলে, সাপ লুডো খেলেছ কখনো? যে মই টপকে উপরে উঠে গেলেও সাপের মুখে পড়ে আবার একেবারে নিচে। সিরিয়াস টাইমে নিলয়ের এমন অদ্ভুত অদ্ভুত কথা মাথায় ঢুকছে না তার। তবুও ওসব কোনোভাবে হজম করে নিয়ে বলে, ভাই বাকি কথা পরে হবে, আমাকে আপাতত এখান থেকে বের করার ব্যবস্থা করেন। নিলয় এবার কিছু না বলে সূচের মতো কিছু একটা লোকটার হাতে ধরে আবার সরিয়ে নিল। পিঁপড়ার কামড়ের মতন হালকা ব্যথা অনুভব হলো লোকটার। লোকটা ওসবে তেমনটা গুরুত্ব না দিয়ে বলে, ভাই ওরা জেগে গেলে কিন্তু সমস্যা হতে পারে, যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাই, চলুন। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, এখন যাওয়াটা তোমার জন্য ভালো হবে না। আর আগামীকাল তোমাকে এমনিতেই তারা এখান থেকে বের করে একা ছেড়ে দেবে। সো এখন নিশ্চিন্তে বিশ্রাম নাও। বলেই সামনে থেকে বেরিয়ে গেল নিলয়। দরজা ঢাকনা সব খুব সাবধানতার সাথে পূর্বের মতো করে চলে গেল সেখান থেকে। বাড়ি ফিরে দেয়াল টপকে ভেতরে চলে গেল চুপচাপ। রোশানের পাশের জায়গায় মতো চাবিটা রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল সে। ঘুম আর আসছে কই। দেখতে দেখতে ফজরের আজান বেসে এলো কানে। পাশের রুমে নিবিড়কে দেখলো ফ্রেশ হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নিলয় একটু অবাক হলো নিবিড়কে এত করে উঠে নামাজ পড়তে দেখে। মনে হয় এক ডোজে একেবারে ভদ্র হয়ে গেছে ছেলেটা। সকালে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল তুষার, কারণ এই সকালে পাশের ছাদের মেয়েটা ছাদে হাঁটাহাঁটি করে। অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটার অপেক্ষায়। কিছুক্ষণ পরেই ছাদে আসে মেয়েটা। এসে প্রথমে পাশের ছাদে তাকালো নিবিড়কে দেখতে পাবে বলে, কিন্তু নিবিড়ের জায়গায় তুষারকে দেখে তার হাসি মুখটা গোমড়া হয়ে গেল। তুষার মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। মেয়েটা বিরক্তি নিয়ে বলে, সমস্যা কি আপনার? এমন বলদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আর আপনার সুন্দর ফ্রেন্ডটা কোথায়? তুষার এবার মুখ খুলে বলে, কোনটা? মানে আমার সুন্দর ফ্রেন্ড তো তিনটা আছে, রাজ, রোশান, নিবিড়। আপনি কোনটাকে খুঁজছেন? মেয়েটা বিরক্ত হয়ে বলে, আরে সবচেয়ে সুন্দরটা নিবিড় কোথায়? তাকে বলবেন আমি তাকে খুঁজছি। এবার রাগেও অপমানে মুখ কালো হয়ে যায় তুষারের। সব মেয়ে কেন ওই নিবিড়কে নিয়ে পাগল হয়? আমাদেরকে কি চোখে পড়ে না তাদের? তুষারকে চুপচাপ থাকতে দেখে মেয়েটা বলে, কি হয়েছে ভাইয়া? ভাইয়া ডাক শুনে যেন মুহূর্তে তুষারের মনটা দুই টুকরো হয়ে গেল। কি হতে চেয়েছিল আর কি হয়ে গেল। তাই আর কিছু না বলে চুপচাপ চলে গেল ছাদ থেকে। এসেই নিবিড়কে বলে, তোর নতুন বাবু তোকে খুঁজছে। সবে হা করে একসাথে নিবিড়ের দিকে তাকালো। কয়েকদিন না যেতে আরেকটা বাবু জোগাড় করে ফেলেছে আড়ালে। যাই হোক, ফ্রেন্ডস মহলে নিলয় বরাবরই একজন সরল সহজ ছেলে। নিবিড়ের দিকে চেয়ে বলে, ভাই আর কত মেয়ের মন ভাঙবি? এরই মাঝে একটা কল আসতে রুশান ফোন নিয়ে অন্যদিকে চলে যায়। নিলয় অপ্রকাশিত একা হাসি দিয়ে রুশানের দিকে আর চোখে চেয়ে আবার চোখ ফিরে নিল, কারণ এরপরে সিনটা তার জানাই আছে। সাপলুডু তো শুরু হয়ে গেছে সবে মাত্র। রুশান ফোন রিসিভ করলে তার সহকারী আজিম বলে, স্যার একটা ব্যাড নিউজ আছে। রুশান একটু শান্তভাবেই বলে। ওই পাশে এই লোকটা উত্তেজনা কণ্ঠে বলে, রুশান সকালে অস্বাভাবিক কিছু টের পেয়ে ওই লোকটার কাছে গিয়ে দেখি কেমন যেন করছিল। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম কিছু হয়েছে কিনা। সে মাথা নাড়িয়ে না বলল। এরপর বলে ঠিক আছি আমি। এর কিছুক্ষণ পর দেখি ওই লোকটা মারা গেল। কিছুই বুঝলাম না আমি। এখন কি করব স্যার? চোখ মুখ কুচকে কপালে হাত দিল, যেন মস্ত বড় ক্ষতি হয়ে গেল তার। ক্ষতি তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, পরদিন
রিপোর্ট হাতে পেয়ে লোকটার মৃত্যুর কারণ জানতে পায় রুশান। খুব ক্ষুদ্র কিছু দ্বারা লোকটার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে বা বিষ প্রবেশ করেছে, যার কারণে কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছে তার। হয়তো কোনো সুচ বা ওই জাতীয় কিছুই। আর এই বিষ মৃত্যুর কয়েক ঘন্টা আগে প্রয়োগ করা হয়েছে। কিন্তু বিষয়টা অবিশ্বাস্য, কারণ ওই জায়গায় রুশান ও তার একজন সহকারী ছাড়া আর কারো চলাচল নেই। এমনকি এই বিষয়েও কেউ জানে না। তাহলে কেমন করে ওই লোকটার গায়ে বিষ প্রয়োগ করা হলো?